আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা পড়ালেখা ঠিকই চালিয়ে যাচ্ছ এবং সময়ের সৎ ব্যবহার করছো। তোমাদেরকে সব সময় পড়ালেখার বিষয় নিয়ে কথা বলি, আজকেও বলবো, কিন্তু একটু ব্যতিক্রমধর্মী একটা কথা তোমাদের সাথে আমরা শেয়ার করব। সেটা হলো যে তোমরাই কিন্তু জাতির ভবিষ্যৎ। অতএব কোনটা ভালো কোনটা মন্দ সেটা তোমাদেরকে বুঝতে হবে। অর্থাৎ তোমাদের এই জীবনে চলার পথে কিছু কিছু কাজ আছে যেগুলো আমরা বর্জন করব এবং ঘৃণা করব। যেমন মাদক। সমাজে এখন বড় একটা ব্যাধি, যেটার নাম হলো মাদক নেশা। তো সেটাকে আমরা অবশ্যই সব সময় আমরা মনে প্রাণে ঘৃণা করব এবং সেখান থেকে আমরা অবশ্যই অপরকে দূরে রাখবো এবং নিজেরা তো দূরে থাকবোই। কারণ মাদক শুধু একটি মানুষের জীবনকে ধ্বংস করবে না, একটি সমাজ তথা একটা দেশকেও ধ্বংস করে দিতে পারে। তাই আমরা মাদকের বিরুদ্ধে সবাই সব সময় সোচ্চার থাকবো। তো প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা রসায়ন পড়ছো, ভালো করে পড়ালেখা করছো। আজকে আমরা রসায়নের সৃজনশীল নিয়ে কথা বলবো। দশম অধ্যায়ে যে ধাতু অধাতু যে চ্যাপ্টারটা আছে, যেটার নাম হলো খনিজ সম্পদ, ধাতু অধাতু, সেখানে আমি তোমাদের একটা সৃজনশীল নিয়ে কথা বলবো। তো তোমরা নিশ্চয়ই ভালো আছো এবং পরীক্ষার জন্য অধীর আগ্রহে আছো। তোমাদের পরীক্ষা ইনশাআল্লাহ হবে, তাই আমাদের টুকটুক করে পড়ালেখা করতে হবে। তবে মনে রাখবে যে পরীক্ষা হলো কি হলো না সেটা নিয়ে আসলে ভাবার দরকার নেই। তোমার জীবন সংগ্রাম করতে হবে, তোমাকে জ্ঞান অর্জন করতে হবে। তোমাকে ভালো জায়গায় প্রতিষ্ঠিত করতে হলে তোমাকে অবশ্যই কি জ্ঞান অর্জন করতে হবে। আর এই জ্ঞান অর্জন করতে হলে তোমাকে অবশ্যই পরিশ্রম করতে হবে, পড়ালেখা করতে হবে, লিখতে হবে। অতএব পরীক্ষার জন্য যে আমরা শুধু পড়বো, আসলে এমন হওয়া উচিত না। আমরা শিক্ষকের ভয়ে পড়বো তেমন হওয়া উচিত না। আমরা বাবা মার ভয়ে পড়বো তেমন হওয়া উচিত না। আমরা অন্যকে দেখানোর জন্য পড়বো তেমন হওয়া উচিত না। আমরা নিজেদের জন্য নিজেরাই পড়বো। অর্থাৎ তোমার জীবনের জন্য, তোমার ভবিষ্যতের জন্য তুমি পড়ালেখা করবা এবং সেটা মজা করে শিখবা, কোনো চাপে না। কোনো কাজ মজা করে না করলে সেটা আমরা ভালোভাবে কি শিখতে পারি না। তো চলো আমরা একটা সৃজনশীল নিয়ে কথা বলবো। দশম অধ্যায়ে রসায়ন, দশম অধ্যায় রসায়নের একটা সৃজনশীল নিয়ে কথা বলবো। প্রশ্ন যেমন একটা উদ্দীপক নিয়ে যদি আমরা কথা বলি, একটা উদ্দীপক কোশ্চেনটা হলো এমন: একটি মোল যার গলনাঙ্ক 119 ডিগ্রি সেলসিয়াস। কি বললাম? একটি মোল যার গলনাঙ্ক 119 ডিগ্রি সেলসিয়াস এবং এটি খনি হতে ফ্রাস পদ্ধতিতে, কি পদ্ধতিতে? ফ্রাস পদ্ধতিতে এটাকে কি করা হয়? ফ্রাস পদ্ধতিতে উত্তোলন করা হয়। এটা হলো আমাদের একটা হিন্টস দেয়া আছে যে একটি মোল যার গলনাঙ্ক 119 ডিগ্রি সেলসিয়াস এবং এটি খনি হতে ফ্রাস পদ্ধতিতে, কোন পদ্ধতি? ফ্রাস পদ্ধতিতে উত্তোলন করা হয়। তাহলে একটা হিন্টস দেয়া আছে আমাকে উদ্দীপকের, এবং এর সাথে সাথে আমাদের একটা ফ্লো চার্ট দেওয়া আছে। ফ্লো চার্টটা হলো এর সাথে যখন অক্সিজেন বিক্রিয়া করবে হবে বির সাথে যখন অক্সিজেন বিক্রিয়া করবে হবে সি। রাইট? এ সম্পর্কে আমাদের উদ্দীপকে দেওয়া আছে। এবার সি কে যখন আমি সালফিউরিক অ্যাসিড দেব তখন হবে ডি। আবার একইভাবে
সি কে আমরা যখন পানি দিব H2O তখন হবে ই। আবার এখানেও আরেকটা ঘটনা আছে, এখানেও যদি আমরা পানি দেই তখনও ই হবে, তখনও কি হবে? ই হবে। একটু লক্ষ্য করো চারটা, একটু লক্ষ্য করো। এ একটি মোল যার গলনাঙ্ক 119। নিশ্চয়ই তোমাদের পাঠ্য বইয়ে এই ধরনের একটা তথ্য দেওয়া আছে, এবং এটাও দেওয়া আছে ফ্রাশ পদ্ধতিতে কি উত্তোলন করা হয়। তাহলে আমাকে এই দুটি তথ্য থেকে আমাকে এই এ কে উদ্ধার করতে হবে। অর্থাৎ এ কি, কোন মোল, সেটা আমরা কিভাবে বুঝবো? এই দুটি তথ্য থেকে বুঝবো। কোন তথ্য থেকে বুঝবো? এই যে এটা এবং এটা। যখনই আমরা এ কে বুঝতে পারবো তখনই আমরা এই ফ্লো চার্টটা বুঝতে পারবো। এর সাথে অক্সিজেন বিক্রিয়া করলে হবে বি, বির সাথে অক্সিজেন বিক্রিয়া করলে হবে সি, সি কে সালফিউরিক অ্যাসিড দিলে হবে ডি, ডি কে পানি দিলে হবে ই, আবার সি কে যদি পানি দেই তাহলে ই হবে, রাইট? তাহলে এবার আমাদের এখান থেকে আমরা ক খ তোমরা বইয়ের সকল বেসিক কোশ্চেন গুলো পড়ে ফেলতে পারো। ক কোনটা, খ কোনটা, বিভিন্ন ধরনের কোশ্চেন আছে, সেটা আমরা দেখতে পারি। যেমন ক যদি লিখতে চাই তাহলে আমরা কি লিখব? আকরিক কাকে বলে? আকরিক কাকে বলে? খতে আমরা বলতে পারি, খতে আমরা বলতে পারি সকল সকল খনিজ আকরিক, সকল, আমরা খতে কি বলতে পারি? খতে আমরা অনেক কিছু বলতে পারি, যেমন ধাতু নিষ্কাশনের পদ্ধতিগুলো লিখো, সেটাও আমরা বলতে পারি। ধাতু নিষ্কাশনের পদ্ধতিগুলো লিখো, ধাতু নিষ্কাশনের পদ্ধতিগুলো লেখো। তাহলে খ আসলে মূলত ক খ অনেক ভাবে বলা যায়, অনেক কোশ্চেন আছে। অনেক সংকর ধাতু কাকে বলে, খনিজ কাকে বলে, অনেক অনেক কোশ্চেন বলা যায়। তার মানে ক এবং খ যদি আমরা শিখতে চাই তাহলে আমাদের টোটাল চ্যাপ্টারটা রিডিং করে ফেলতে হবে। তাহলে এই উদ্দীপকের আলোকে গ গ কি হবে সেটা আমরা দেখি। আকরিক কাকে বলে নিশ্চয়ই আপনারা পারেন, এটা কঠিন কোনো প্রশ্ন না। এবং ধাতু নিষ্কাশনের পদ্ধতিগুলো যে আছে বইতে সেটাও আপনারা পারবেন। তো আশা করি এগুলো পারবেন। চলো আমরা আসলে মূল কোশ্চেনে চলে যাই। আমরা মূল কোশ্চেন গ এবং গ তে চলে যাই, দেখি সেখানে কি ধরনের কোশ্চেন করা যায়। সাপোজ গ নাম্বার কোশ্চেনে আসতে পারে উদ্দীপকের সর্বোচ্চ সি পাওয়ার শর্তগুলো ব্যাখ্যা করো। কি বললাম? উদ্দীপকের সর্বোচ্চ সি পাওয়ার জন্য, উদ্দীপকের যে সি আছে সেটা সর্বোচ্চ সি, উদ্দীপকের সর্বোচ্চ সি পাওয়ার জন্য, অর্থাৎ কিসের মাধ্যমে, কোন কন্ডিশনে সি কে পাওয়া যাবে তার শর্তগুলো নিয়ে আমরা ব্যাখ্যা করতে হবে। এটাই আমাদের 3 নাম্বার কোশ্চেন। এবং 4 নাম্বার কোশ্চেন হবে ই তৈরিতে, ই উৎপাদের ক্ষেত্রে, উৎপাদের ক্ষেত্রে কোন পথ অবলম্বন করা উত্তম, ব্যাখ্যা করো। কি বললাম?
ই তৈরিতে কোন পথ অবলম্বন করা উত্তম ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীরা, আমার কণ্ঠ একটু ভারী ভারী, কারণ আমার শরীরটাও তো ভালো না, ঠান্ডা। সো আশা করি আমরা বুঝতে পারতেছি, রাইট? আশা করি আমার কথাগুলো বুঝতে পারতেছেন। তাহলে আমি আবার বলছি, ই তৈরিতে, যেমন এই পথে গিয়ে এখানে এসো ই আসতে পারি, আবার এখান দিয়ে এসো এখানে ই আসতে পারি, কিন্তু আমরা কোন পথে যাব, কেন যাব না, সেটা ব্যাখ্যা করতে বলছে আমাদের। তো চলো আমরা উত্তর শুরু করে দেই, কিভাবে আসলে উত্তর করব। আশা করি কোশ্চেন গুলো লিখে ফেলছেন। ই উৎপাদের ক্ষেত্রে, অর্থাৎ ই তৈরি করার ক্ষেত্রে, কোন পথ অবলম্বন করা উত্তম ব্যাখ্যা করো। গ নাম্বার কোশ্চেন কি, উদ্দীপকের সর্বোচ্চ সি পাওয়ার শর্তগুলো ব্যাখ্যা করো। তাহলে আমি শুধু বেসিকটা দেখাই দেবো। আমি যদি বিস্তারিত দেখাতে যাই তাহলে অনেক সময় লাগবে। আমরা বেসিকটা দেখলে অবশ্যই লিখতে পারবো, অর্থাৎ এমন ভাবে বলবো আপনারা লিখতে পারবেন। তাহলে চলো গ এবং গ এর উত্তরটা দিয়ে দেই আমরা। তো প্রথমে আগে আমরা দেখে নেই যে এখানে এটা কি। 119 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যে মৌলের, এবং যাকে খনি হতে ফ্রাস পদ্ধতিতে উত্তোলন করা হয়, যাকে ফ্রাস পদ্ধতিতে অবলম্বন করা হয়। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে সালফার নিয়ে আমরা কথা বলছি। সালফারের গলনাঙ্ক 119 এবং সালফারকে 3টি এক কেন্দ্রিক নলের মাধ্যমে খনি থেকে উত্তোলন করা হয়, যার নাম ফ্রাস পদ্ধতি। তার মানে আমরা বুঝে ফেললাম এখানে এটা হলো কে, সালফার। তাহলে এ যেহেতু সালফার, সি কে হবে আমরা এখন বুঝে ফেললাম। তাহলে আমরা গ নাম্বার কোশ্চেনের উত্তরটা এখন লেখা শুরু করব, বা কিভাবে উত্তর করব বেসিকটা নিয়ে আমরা কথা বলি, রাইট? তো আশা করি আপনারা আমার সাথে খাতা কলম নিয়ে বসে আছেন, কারণ শুধু ভিডিও দেখলে কিন্তু পড়ালেখা হবে না। পড়ালেখা করতে হলে তুমি ক্লাসে যেভাবে খাতা কলম নিয়ে বসো সেভাবে বসতে হবে। তাহলে গ নাম্বার কি, সি বলছে। তাহলে এ হলো সালফার, সালফারের সাথে অক্সিজেন বিক্রিয়া করলে হবে সালফার ডাই অক্সাইড। তাহলে এটা হলো এ আর এটা হলো বি। এই বি এর সাথে আবার অক্সিজেন বলছে, দ্যাট মিন্স সালফার ডাই অক্সাইডের সাথে অক্সিজেন বিক্রিয়া করলে হবে সালফার ট্রাই অক্সাইড। এটা বি, এটা সি। আমাদের বলছে যে সি কিভাবে পাবো। তোমরা নিশ্চয়ই জানো এই সালফিউরিক অ্যাসিড তৈরি করতে কাঁচা মাল হিসাবে অর্থাৎ সালফার ট্রাই অক্সাইড লাগবে। সালফার ট্রাই অক্সাইড ছাড়া সালফিউরিক অ্যাসিড হবে না, কারণ তোমরা নিশ্চয়ই জানো যে সালফার ডাই অক্সাইড প্লাস যদি পানি দেই তাহলে এটা হবে সালফিউরাস অ্যাসিড। কিন্তু আমাকে সালফিউরিক অ্যাসিড পেতে হলে আমাকে সালফিউরিক অ্যাসিড যদি আমাকে পেতে হয়, তাহলে আমাকে সালফার ট্রাই অক্সাইড এবং পানি দিলেই আমি কি পাবো, সালফিউরিক অ্যাসিড। তার মানে হলো আপনাকে সালফিউরিক অ্যাসিড পেতে হলে সালফার ট্রাই অক্সাইড লাগবে। আর সালফার ট্রাই অক্সাইডটা হয় কিভাবে? সালফার থেকে সরাসরি সালফার ট্রাই অক্সাইড হবে না, প্রথমে সালফার ডাই অক্সাইডকে যখন আপনি অক্সিজেনের সাথে বিক্রিয়া করবেন সালফার ট্রাই অক্সাইড হবে। তবে এই সালফার ট্রাই অক্সাইড হতে হলে কিছু কন্ডিশন লাগবে, সেই কন্ডিশন গুলো আপনাকে জানতে হবে। সেই কন্ডিশন হলো এখানে প্লাটিনাম প্রভাবক এবং ভ্যানেডিয়াম পেন্টাঅক্সাইড এবং তাপমাত্রা 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস রাখতে হবে, এবং বায়ুমণ্ডলীয় চাপ 200 থেকে 250 অ্যাটমোস্ফিয়ার রাখতে হবে। এই কন্ডিশনেই তোমার সালফার ডাই অক্সাইড অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ট্রাই অক্সাইড হবে। তাহলে এই যে সি পাওয়ার জন্য আমাকে বেশি পরিমাণ, সর্বোচ্চ পরিমাণ সি পেতে হলে আমাকে এই কন্ডিশন গুলো আমাকে অবলম্বন করতে হবে। সেই কন্ডিশন গুলো কি? প্লাটিনাম প্রভাবক এবং ভ্যানেডিয়াম পেন্টাঅক্সাইডকে প্রভাবক সহায়ক হিসাবে, এবং 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আপনাকে রাখতে হবে, এবং প্রেসার রাখতে হবে, অর্থাৎ
চাপ রাখতে হবে 200 থেকে 250 অ্যাটমোস্ফিয়ার। এই কন্ডিশনে আপনি বিক্রিয়া করলে কি হবে? এই কন্ডিশনে বিক্রিয়া করলে আপনার সালফার ট্রাই অক্সাইড হবে। এখন এগুলো আপনি ব্যাখ্যা করবেন যে প্রভাবক হিসাবে কি রাখবেন, তাপমাত্রা হিসাবে কত রাখতে হবে, চাপ হিসাবে কি রাখতে হবে, এগুলো ব্যাখ্যা করতে হবে। এখন এগুলো যদি আমি ব্যাখ্যা করি তাহলে সময় লাগবে, তোমরা নিশ্চয়ই নিজেরা ব্যাখ্যা করতে পারবে। হ্যাঁ, কি অর্থাৎ প্রভাবক হিসাবে কি রাখবেন এটার ব্যাখ্যা করবেন, তাপমাত্রা কত রাখতে হবে, তারপরে চাপ কত রাখতে হবে, এগুলো ব্যাখ্যা করে দিবা। আশা করি লিখতে পারবেন। চলো আমরা গ নাম্বার কোশ্চেনটা নিয়ে কথা বলি। গ নাম্বার কোশ্চেনটা হলো যে আমাদের আগে দেখতে হবে যে এখানে ইটা কি। গ নাম্বার কোশ্চেনটা লক্ষ্য করো, আমাকে বলছে এ এর সাথে অক্সিজেন হবে বি, বি এর সাথে অক্সিজেন হবে সি, সি এর সাথে সালফিউরিক অ্যাসিড হবে ডি, ডি এর সাথে পানি দিব হবে ই, আবার এখানেও পানি দিলে হবে ই। তাহলে এখানে আসলে লক্ষ্য করে এরা কারা আমরা দেখি। এটা তো সালফার, তাহলে সালফার প্লাস অক্সিজেন সালফার ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইডকে যখন আমরা বিভিন্ন কন্ডিশনে আমরা বিক্রিয়া করব তখন হবে সালফার ট্রাইঅক্সাইড। নিশ্চয়ই আপনারা জানেন 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস, 200 থেকে 250 অ্যাটমোস্ফিয়ার, এই কন্ডিশনে সালফার ট্রাইঅক্সাইড হবে, দ্যাট মিন্স সি। এই সি কে আমরা যখন পানি দিব, তোমরা নিশ্চয়ই জানো সালফার ট্রাইঅক্সাইড কে পানি দিলে কি হয়, তোমাদের সাথে একটু আগে কথা বলছি, সালফিউরিক অ্যাসিড হবে। কি হবে? সালফিউরিক অ্যাসিড হবে, সালফিউরিক অ্যাসিড হবে, রাইট, সালফিউরিক অ্যাসিড হবে। এখন এখানে তো আমরা এই যে সি থেকে পানি দিয়ে ই তৈরি করে ফেললাম, কি সালফিউরিক অ্যাসিড, ইটাকে সালফিউরিক অ্যাসিড। ওকে, গুড। তাহলে এখানে দেখো সির সাথে যদি সালফিউরিক অ্যাসিড দেই তাহলে কি হবে? সিটা কি? সিটা হলো সালফার ট্রাইঅক্সাইড, এটা এ এটা বি, এই বি এর সাথে আবার এটা যুক্ত করলে এটা সি, তাহলে সি হলো সালফার ট্রাইঅক্সাইড। তাহলে এই সালফার ট্রাইঅক্সাইডের সাথে যদি আমরা সালফিউরিক অ্যাসিড দেই তাহলে হবে H2H2O7, এটাকে বলে অলিয়াম, এটাকে বলে কি অলিয়াম বা ধূমায়মান সালফিউরিক অ্যাসিড। অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের মধ্যে যদি সালফার ট্রাইঅক্সাইড অর্থাৎ সালফার ট্রাইঅক্সাইড গ্যাস, সেই সালফার ট্রাইঅক্সাইড যদি প্রচুর পরিমাণে দেই তাহলে অলিয়াম তৈরি হবে। কি তৈরি হবে? অলিয়াম, অলিয়াম বা ধূমায়মান সালফিউরিক অ্যাসিড। এই অলিয়ামকে যখন আমরা এই অলিয়াম H2H2O7 এটাকে যখন আমরা আবার পানি দিব তখন আমাকে আবার সালফিউরিক অ্যাসিড লিকুইড হিসাবে পাওয়া যাবে। তার মানে এখানে অলিয়াম লিখতে কিন্তু বেশি কষ্ট লাগবে না। দেখো এখানে H2H2, S দুইটা S দুইটা, অক্সিজেন 3 আর 4 7টা, তার মানে সহজ সংকেতটা H2H2O7 অলিয়ামের সংকেত। তাহলে অলিয়ামকে আবার পানি দিলে সালফিউরিক অ্যাসিড হবে। তার মানে তোমরা একটা জিনিস লক্ষ্য করছো যে আমরা অলিয়াম থেকেও সালফিউরিক অ্যাসিড পাচ্ছি, আমরা অলিয়াম থেকেও সালফিউরিক অ্যাসিড পাচ্ছি এবং সালফার ট্রাইঅক্সাইড থেকেও সালফিউরিক অ্যাসিড পাচ্ছি। তাহলে এখানে আসলে দুই ভাবের মধ্যে কোন ভাবে অবলম্বন করতে হবে এটার কারণটা আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি। এবার এটার কারণ আমরা কোন পথ অবলম্বন করব সেটা একটু দেখে নেন। অর্থাৎ সালফার প্লাস অক্সিজেন, সালফার ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইডের সাথে আমরা অক্সিজেন, সালফার ট্রাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইডের সাথে আমরা কি দিব? সালফিউরিক অ্যাসিড হবে H2H2O7। এটাকে আমার এটার সাথে যদি পানি দেই তাহলে হবে আমার H2SO4, আবার এটার সাথেও যদি আমি পানি দেই তাহলে H2SO4। তাহলে এখানে একটা ঘটনা, আমরা যদি এভাবে অবলম্বন করি তাহলে এখানে যে সালফার ট্রাইঅক্সাইডের সাথে পানি দিয়ে যে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হলো, এই সালফিউরিক অ্যাসিডটা উপরে একটা কুয়াশা ঘন আবরণ সৃষ্টি হয়। ফলে যখন আমরা এটা ব্যবহার করতে যাব তখন এটাকে আর লিকুইড করা যায় না। অর্থাৎ এই পথে যে সালফিউরিক অ্যাসিডটা তৈরি করা হলো
এই সালফিউরিক অ্যাসিডে উপরে একটা ঘন কুয়াশা তৈরি হবে এবং সেখান থেকে সেটাকে লিকুইড আকার করে ব্যবহার করার জন্য অনেক অসুবিধা হয়। তাই আমাদের করতে হবে, প্রথমে আমরা অলিয়ামে চলে যাব। আমরা কোথায় চলে যাব? প্রথমে আমরা চলে যাব অলিয়ামে। কোন পথ অবলম্বন করব? প্রথমে আমরা চলে যাব অলিয়াম তৈরি করে রাখবো। কি তৈরি করে রাখবো? অলিয়াম। যখন আমার সালফিউরিক অ্যাসিড লাগবে তখন অলিয়ামের মধ্যে যখন আমি পানি দিব তখন লিকুইড সালফিউরিক অ্যাসিড সহজে পাওয়া যাবে এবং তাকে ব্যবহার করা যাবে। তার মানে কোন পথ অবলম্বন করতে হবে? এই পথ, অর্থাৎ এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে ই, এই পথ অবলম্বন করা সবচেয়ে উত্তম। কেন? ব্যবহারের ভালোর জন্য, অর্থাৎ সহজে ব্যবহার করার জন্য। আর এই পথ অবলম্বন করলে কি হবে? আমাদের ব্যবহার করার অনুপযোগী হয়ে যাবে, অর্থাৎ ব্যবহার করতে আমাদের সেটা কষ্টসাধ্য হবে। তাই আমরা নিশ্চয়ই এটা ব্যাখ্যা করতে পারবো। আশা করি ভালো থাকেন। নেক্সট ক্লাসে আপনাদের এমসিকিউ নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।